কারণ এই কনস্টিটিউশনটা এমন একটা বিষয় যার অনেক অসীম ব্যাপ্তি রয়েছে, বিস্তৃত অবস্থা। এটাকে ভালো করে বুঝলে দেখবেন যে একটা ঔষধকে চিনতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। এটা যেমন প্রস্থে বড়, গভীরতায়, নিগুড়তায়, গভীরতায় এটা অনেক বেশি আমাদেরকে আকৃষ্ট করবে, আমরা জিনিসটাকে বুঝতে পারবো। এর দুটো উপাদান রয়েছে, এর দুটি উপাদান। একটা অন্তঃপ্রবাহ আর কি, ভিতর দিয়ে চলে, মানে নিজের জীবন দিয়ে আর কি অনুভব করা যায়। যেমন জন্মগত প্রভাব কোনো মানুষের মধ্যে আসে বংশগতির মাধ্যমে, এটা হলো অন্ত বিষয়ক, অন্তঃসত্ত্বা বিষয়ক প্রভাব। এইটা এই একটা উপাদান। আরেকটা নিশ্চয়ই বহিরাগত, বাইরের থেকে আসে। তাহলে এটা সোজা, এটা বোঝা কোনো কঠিন না। তো অন্তঃসত্ত্বা বিষয়ক যেটা, এটার মধ্যে বুঝতে হলে আপনার এটার আলোচনা বেসিক কোর্সে একটা আলোচনায় গেছে, প্রবণতা, অ্যালার্জি কাকে বলে, এই প্রবণতার উপরে একটা আলোচনা ছিল। তাইলে সাসেপ্টিবিলিটির উপরে আমরা এই আলোচনাটা করেছিলাম। সেটা যদি এখন আবার আলোচনা করতে যাই তো অনেক সময় লাগবে, এই সময় কুলাবে না। ওই ভিডিওটা, ওই জন্য ভিডিওগুলো শুনতে বলতে চাই। এটা সংবেদনশীলতা মূলত, কোনো বস্তুতে কোনোটা সংবেদন। কেউ ফুলের গন্ধে সহ্য করতে পারে না, কেউ আতরের গন্ধ সহ্য করতে পারে না, কারো কাছে রৌদ্র তাপ সহ্য হয় না। সংবেদনশীলতা আর কি, কোন কোন বিষয়ের উপরে সে সংবেদনশীল, এটা দ্বারাও আসলে মানুষের অন্তঃপ্রকৃতিটাকে জানা যায়। বিভিন্ন ধরনের প্রবণতা থাকতে পারে, তার ভিতরে সংবেদনশীলতা একটা। বিভিন্ন পরিবেশের চাপে তার মধ্যে প্রতিক্রিয়া হতে পারে। এটা তার একেবারে গভীরে গিয়ে আক্রমণ করে, মৌলিক জায়গায়, ব্যক্তির মৌলিক জায়গাটাকে দখল করে নেয়। যার জন্য আমরা কোন মানুষ, দেখবেন আল্লাহর সৃষ্টির কি বৈচিত্র্য, একটা মানুষের সাথে একটা মানুষের সংবেদনশীলতা এক নয়, পার্থক্য আছে। একজন মানুষের চিন্তা চেতনার সাথে আরেকজন মানুষের চিন্তা চেতনা বনে না। এটাই ধাতু প্রকৃতি, এটা আল্লাহর সৃষ্টি। যদি একরকম হতো তাহলে এই সৃষ্টি অর্থহীন হয়ে যেত। আর বহিরাগত বিষয় যেটা, পরিবেশের অভ্যন্তরীণ যে প্রভাব, যেটা মানুষের জন্ম থেকে ক্রমাগত বিচ্ছিন্নভাবে প্রভাবিত হইতে থাকে, এটা চলতেই থাকে। এই দুইটা ফ্যাক্টর, আচ্ছা দেখেন দুইটা ফ্যাক্টর কি, দুইটা ফ্যাক্টরই থাকে। যেমন আমার মধ্যে ধরেন, আমার মধ্যে অন্তর্প্রবাহ, প্রবণতা, বিভিন্ন প্রবণতা, সংবেদনশীলতা, পরিবেশগত চাপ একরকম গেল, আর বাহ্যিক চাপও একরকম গেল। এখন আমার যে সন্তান, এই আমার মধ্যে যা আছে, আমার ওয়াইফের মধ্যে যা আছে, একই পরিস্থিতিতে আছি, এই দুইজনেরটা দুরকম যদি হয়, তাহলে আমার যে সন্তান তার মধ্যে হয় আমারটার মতো হবে, না আমার স্ত্রীটার মতো হবে, অথবা এই দুইটার কোনোটা নাও হতে পারে। এই জায়গাটা একটা বুঝের ব্যাপার আছে। ভিন্ন থার্ড একটা অবস্থা হতে পারে। কাজেই ধাতু প্রকৃতি আমারটার মতোই যে হবে আমার সন্তানের, এইটাও ঠিক নয়। আমার ওয়াইফের ধাতু প্রকৃতি অনুযায়ী যে তার সন্তান হবে, এটাও ঠিক নয়। দুইটা মিলে আরেকটা প্রোডাকশন, আরেকটা বাই প্রোডাক্ট, অন্যরকম একটা কিছু ঘটতে পারে, এবং সেইটা ভিন্ন প্রকৃতির হতে পারে। তার ধাতু প্রকৃতি, সংবেদনশীলতা অন্যরকম হতে পারে। এই জন্য প্রত্যেকটা মানুষেরই ধাতু প্রকৃতি বিভিন্ন হতে হয়। কারণ কি, জন্মগতভাবে যেটা হয়, দেখেন ফাদার এবং মাদারের মিলিত হওয়ার ফলে এইটা সৃষ্টি করে অন্তঃপ্রবাহ, যেটা বংশগতির মাধ্যমে আসে, হেরিডিটির মাধ্যমে যেটা আসে, এটা জন্মগতভাবে। আর বাহ্যিক প্রভাবে, বহিরাগত যে বিষয় এনভায়রনমেন্টাল, সেটা আজকের সময় গতিশীল। আজকে যে সময়, 10 বছর পরে এই সময়টা, এই পরিবেশ থাকে না, এই প্রকৃতির এই অবস্থাটা থাকবে না। সে মনে করেন কিছুদিন আগে করোনা পরিস্থিতির কারণে আমাদের মন মানসিকতার উপরে যে ব্যাপক প্রেসার গেছে, চাপ গেছে, সেই চাপের জন্য আমরা গৃহবন্দী, ঘরে থেকে কাজ করতেছি।
এটাও মেন্টাল একটা প্রেশার। এরপরে ধরেন ভ্যাকসিন আসছে, ভ্যাকসিন দেওয়া হবে, ভ্যাকসিনও তো একটা প্রতিক্রিয়া। ভ্যাকসিন দেওয়ার ফলে তার ভিতরে অন্যরকম অবস্থার সৃষ্টি হতে পারে, সেটাও আরেকটা প্রকৃতি হতে পারে, আরেকটা অবস্থার সৃষ্টি হতে, মেন্টাল এফেক্ট হতে পারে, যার জন্য ভিন্ন ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়ে তার ভিতরে ধাতু প্রকৃতিটা ভিন্ন হওয়াই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এরপরে আমরা আলোচনায় যাব। তাইলে এই যে কনস্টিটিউশনের এটা টাইপটা কি ধরনের? হেনিম্যান এই টাইপটাকে সাধারণত তিনটা ভাগে ভাগ করেছে। তিনটা অবস্থা মাধ্যমে তিনি বলেছেন সেই তিনটা অবস্থাটা। একটা শরিক মায়াজাম, আর একটা সাইকোটিক মায়াজাম, আর একটা সিফিলিটিক মায়াজাম। এই তিনটা ভাগে ভাগ করতে হেনিম্যান করেছেন, চেষ্টা করেছেন না। হেনিম্যান তিন ভাগে মানুষের প্রকৃতিকে অনেক গবেষণা করে 12 বছর গবেষণা করে ভাগ করেছেন। ক্রনিক ডিজিজের ভিতরে বিশদভাবে এই বর্ণনাগুলা দেওয়া আছে। যাদের সম্ভব হবে তারা পড়বেন, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে বইটা পড়ার দরকার নেই। যেমন কেউ ধাতু প্রকৃতিকে সাধারণত তিনটা ভাগে ভাগ করতে চান বা চারটা ভাগে। হাইড্রোজেনয়েড ধাতু, যেটা আর্দ্র বা ভিজা আবহাওয়ায় সাধারণত ভীষণ সংবেদনশীল, ভিজা আবহাওয়া সহ্য করতে পারে না। এইটা শ্বাসযন্ত্রের পীড়া আক্রমণ করে, শ্বাসটাকে বেশি আক্রমণ করে, ঠান্ডা লাগলেই সমস্যা হয়। এটাকে হাইড্রোজেনয়েড ধাতু বলা হয়, হাইড্রোজেনয়েড কনস্টিটিউশন বলা হয়। এখানে আমরা যদি ইয়ের সাথে মিলাই, হেনিম্যানের কথার সাথে মিলাই, তাহলে দেখা যায় সোরার সাথে সাইকোসিসের একটা মিলন ঘটে। আমরা নিশ্চয়ই মায়াজামটা পরবর্তী ক্লাসেই আমরা মায়াজামের আলোচনা করব। সোরার সাথে সাইকোসিসের একটা মিলন ঘটে। এখন সোরা কি সাইকোসিস সেদিন আলোচনা হবে। এদের সাধারণত শারীরিক গঠন দেখেন, এদেরও শারীরিক গঠন দেখেই চেনা যাবে। সাধারণত শীর্ণ, মেজাজ রুক্ষ, এরা হিস্টেরিয়াগ্রস্ত হয়, রক্তস্রাব এবং জনইন্দ্রিয়ের নানাবিধ পীড়া এদের খুব বেশি দেখা। সাইকোসিস যুক্ত হওয়ার পরে জনইন্দ্রিয়ের পীড়া, যৌন রোগ তাদের ভিতরে বেশি দেখা যায়। কার্বন নাইট্রেট কন্ডিশন, যেটাকে বলা হয় বাতাধিক্য ধাতু, বাত ধাতু, এদের সাধারণত চর্মরোগ প্রধান থাকে। নিত্য সাথী এটা চর্মরোগ প্রবণ থাকেই থাকে। অঙ্গ প্রত্যঙ্গতি নানা ধরনের উপসর্গ দেখা দেয়। অর্থাৎ হেনিম্যানের ধাতুগত কনস্টিটিউশন অনুযায়ী যেটাকে আমরা সোরা নাম দিতে পারি। আর একটা হলো কি কার্বোনাইট্রোজেনয়েড তো বলেছি, অক্সিজেনয়েড কনস্টিটিউশন, এটা সাধারণত পিত্ত প্রধান, যেটা সাধারণত রক্তস্রাব বেশি, জনইন্দ্রিয়ে নানাবিধ পীড়া এদেরও দেখা দেয়। এটা অক্সিজেনয়েড। সাধারণত সিভিলিসের মিশ্রণ ঘটে, শারীরিক গঠন জীর্ণ শীর্ণ, মেজাজ রুক্ষ এদের হয়ে থাকে। আর স্ক্রোফুলিয়া, এটা আলোচনা ইনশাল্লাহ আমরা আগামী ওই মায়াজামের যে কটা টাচ পাওয়া যাবে সবগুলাই আগামী ক্লাসগুলোতে, 2-3টা ক্লাসে আমি মায়াজাম আলোচনা করব। তো স্ক্রোফুলাস যে ধাতু, এটা গ্রন্থিগুলা, গিটগুলা, গলার গ্ল্যান্ডগুলা, সমস্ত গ্ল্যান্ডগুলা ফুলে যায়। সোরা ও সিফিলিসের মিশ্রণের ফলে পূর্ব অবস্থা দেখা দেয়। এটাকে শ্লেষ্মাঘটিত, ঢিলা, বিবর্ণ, ঠান্ডার প্রতি সংবেদনশীল, এদেরও রক্তশূন্যতা থাকে। অর্থাৎ যারা গভীর ক্রিয়াশীল অবস্থায় পৌঁছে তাদের রক্তশূন্যতা দেখা যায়, স্নায়ুবিক প্রকৃতি এদের থাকে। হেনিম্যানের ভাষায় আমরা এই ধাতুগুলোকে সবগুলোকে বিশ্লেষণ করলে সাধারণত হেনিম্যান যেটাকে বলেছেন ওটা যদি ভালো করে জানা থাকে, আমরা সকল ধাতুগ্রস্ত অবস্থাটাকে বুঝতে পারবো আমার মনে হয়। শরিক দেখেন, হেনিম্যান তার ক্যান্টো তার রেপার্টরির মধ্যে এই শরিক ধাতুর মেডিসিন উল্লেখ করতে গিয়ে প্রায় 214টা ওষুধের কথা উল্লেখ করেছে। সাইকোটিকের কথা উল্লেখ করতে গিয়ে 174টা ঔষধের কথা বর্ণনা করেছে, উল্লেখ করেছে। আর সিফিলিটিকের কথা বর্ণনা করতে গিয়ে 156টা।
আর টিউবারকুলোসিস প্রায় 34টা ওষুধের কনস্টিটিউশনাল অবস্থা হিসাবে তিনি উল্লেখ করেছেন। তো আমরা শুধু সংখ্যা এখানে নয়, আমরা মেডিসিনও আলোচনা করব, আর মায়াজামগুলোর কোনটা কি ধরনের। এই জন্যই মায়াজামের উপরে আবার আমি বলি, 2-3 বার বলা হয়ে গেছে যে মায়াজামের ক্লাসের যে এইচবি বেসিক কোর্স যেটা আছে, এসবিসি যেটা বেসিক কোর্সের, সেই ক্লাসগুলো আপনারা শুনলে মায়াজামের ক্লাসগুলো পরবর্তীতে বুঝতে, কারণ সেখানে যে আলোচনাটা হয়েছে সেই আলোচনাটা না হয়ে আমি অন্যভাবে আলোচনাটা করব, একটু গভীরে আলোচনাটা হবে, যার জন্য আপনাদের মেডিসিন বুঝতে খুব সহজ হবে। তাইলে আমরা কনস্টিটিউশন সম্পর্কে মোটামুটি যে ধারণাটা পেলাম, তার ফ্যাক্টরসগুলো যে পেলাম, এগুলো সমস্ত কিছুর সমন্বয়ে যে অবস্থাটা সৃষ্টি হয়, সেই অবস্থার মধ্যে উপাদানগুলা কি কি, সম্ভব হলে নোটও করতে পারেন। উপাদানগুলা কি কি? 8টা উপাদান সাধারণত আমরা এর মধ্যে দেখতে পাই ধাতুর মধ্যে, ধাতু প্রকৃতির মধ্যে। দৈহিক কাঠামো একটা, মেজাজ টেম্পারমেন্ট একটা, তার মেজাজটা কেমন, দৈহিক কাঠামোটা তো আমরা পাই, মেজাজটা কেমন এটা পাই, গরম বা ঠান্ডা সম্পর্কে তার রিয়াকশানটা কি এটা পাই, খাদ্য পরিবেশগত খাদ্য ব্যক্তির যে প্রতিক্রিয়া, দেখেন খাদ্য দ্রব্যের প্রতি আগ্রহ বা অনীহা কি এটা আমরা জানতে পারি। মায়াজাম তার ধাতু কনস্টিটিউশনটা মায়াজাম ভিত্তিকে কোন মায়াজামের মধ্যে পড়ে এটা আমরা জানতে পারি। 6টা আঙ্গুল নিয়ে জন্ম লাভ করে কোন মায়াজামে, এই সামনে কালা ক্লাসে আলোচনা হবে। ক্ষত নিয়ে জন্ম লাভ করে কোন মায়াজামে, দাঁতগুলো অ্যাপ্রো থাকলো কোন মায়াজামে, কেমন চুল নিয়ে জন্ম লাভ করে, অস্থানে চুল নিয়ে জন্ম লাভ করে বা বৃদ্ধি হতে থাকে কোন মায়াজামের কারণে, এগুলো আমরা আলোচনা করতে পারবো। সংবেদনশীলতা তার প্রতিক্রিয়াটা কেমন, এটা আসক্তিটা কোন দিয়ে, অভ্যাসটা কেমন, এমন অনেক আরও কিছু আমরা জানতে পারবো। এবং এইটা জানার জন্য আমাদেরকে ধরেন, যদি আপনি ব্যারাইটা কার্ভের কথা বলছি, শিশু বুদ্ধিভিত্তিক খর্ব বৃদ্ধের মতো দেখায়, কেমন সাধারণত শিশুদের আর বৃদ্ধদের ক্ষেত্রে বেশি খাটে। শিশু বয়সের সহিত শারীরিক গঠনের কোনো সামঞ্জস্য থাকে না, বুদ্ধিরও সামঞ্জস্য থাকে না, এরকম অবস্থা হয়। বুদ্ধি অত্যন্ত স্থূল, মুখ থেকে তার প্রায় লালাস্রাব পড়ে, এটা ব্যারাইটা কার্ভের লক্ষণ। তো এই ধরনের মার্সলেরও এরকম কিছু বিষয় আছে। মানে এক একটা মেডিসিনকে আপনি যদি এইখানে নিয়ে আসেন, দেখবেন এক একটা মেডিসিন এক এক রকম কথা বলে। মেডিসিন এই আমি যে আলোচনা করলাম, একটা মেডিসিন যদি আপনি পড়তে যান, রেফারেন্স আকারে যদি আপনি পড়তে যান, তাহলে এখন মেডিসিন পড়লেই আপনি বুঝবেন যে আসলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে। এই জন্য আগেই আমি শেষের দিকে যাব, এখন আলোচনার প্রশ্ন থাকতে পারে, সম্ভাবনা অবশ্যই আছে। তাইলে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হলে ডায়াগনোসিসটা দরকার, আর ডায়াগনোসিস করতে হলে বাস্তবিক এবং যথাযথ, যেটাকে আগে বলেছি অ্যাকচুয়াল অবস্থাটাকে আপনার জানতে হবে। বিবর্তনশীল, কিভাবে বিবর্তন হলো জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, কোন বংশধারায় কিভাবে আসলো, আর কোন পরিবেশের মধ্যে সে বসবাস করলো, এই পরিবেশটাকেও জানতে হবে, তার প্রভাবটা তার মধ্যে কি বা না নতুন কোনো অবস্থার সৃষ্টি করলো। এই জন্য আমাদের যে 7টা কথা বলেছি, 8টা কথা বলেছি, সেই 8টা কথা যদি আবার বলতে বলেন, দৈহিক কাঠামো, মেজাজ, মনে রাখতে হবে দৈহিক কাঠামো, মেজাজ, মায়াজাম, প্রকৃতি পরিবেশের সাথে তার সম্পর্ক কি, কেমন সংবেদনশীলতা কেমন, আসক্তি কীরকম, তার মন মানসিকতা কীরকম, এগুলো সবগুলা মিলে ধাতু প্রকৃতি, সবগুলা মিলেই হলো ধাতু প্রকৃতি। এগুলো যদি আমরা জানতে পারি, তাইলে আমরা ধাতু প্রকৃতি জানার সাথে সাথে আমরা কোথায় পাবো, এখন প্রশ্ন হলো ধাতু প্রকৃতি জানে আমার লাভটা কি। এতক্ষণ তো অনেক কথা হলো ধাতু প্রকৃতি সম্পর্কে, লাভটা কি? লাভটা হলো মেডিসিন একটা মানুষ। মেডিসিন বলতে কোনো কথা হোমিওপ্যাথিতে নাই। রোগচিত্র, রোগী চিত্র, রুগীটাকে একজন মানুষ, ওই মানুষের সাথে সদৃশ করতে হবে একটা মেডিসিনের।
যেই মেডিসিনটা আমরা দেই সেই মেডিসিনটা আসলে মানুষের উপরে প্রুভিং করা, মানুষ কথা বলেছে, অর্থাৎ একটা মানুষের চিত্র, মানুষের রুগ্ন অবস্থার চিত্র, মেডিসিনের চিত্র ইকুয়াল। এর অর্থ ওষুধটাই মানুষ। সাইলেশিয়ার দেখেন, সাইলেশিয়ারও গুণ বৈশিষ্ট্য আছে। বালু, লবণ, কেমন হ্যাংলা পাতলা, গলার কাছে চিকন, পেটটা মোটা, কেমন এই যে ধাতু প্রকৃতির যে এই অবস্থাটা, এইটা লবণের। তো লবণটা আর লবণ থাকলো না, মেডিসিন থাকলো না, মানুষের প্রকৃতি রূপ ধারণ করলো। তার বিষণ্ণ মন, ক্ষণে কাঁদে, কখনো কখনো বিষণ্ণ হয়ে যায়, ভালো লাগে না কিছু, বিষণ্ণ চিত্র, আরো অনেক। এখন এই যে অবস্থাটা হলো, এই অবস্থাটা আসলে একজন মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, অর্থাৎ একটা ঔষধের চারিত্রিক বৈশিষ্ট্য সেই। তো ধাতু প্রকৃতি জানতে হলে মেডিসিনটাকে আমার মেডিসিন না মানুষ রূপে জানতে হবে। মানুষের যা যা থাকবে, যা যা সমস্যা, ঠিক মেডিসিনটার তা সমস্যা যদি পাওয়া যায়, তাইলে ওই মেডিসিনের উচ্চ শক্তিতে ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করলে ওই রোগটা আরোগ্য করবে, ওই রোগীকে আরোগ্য দেবে। তাইলে এই জন্য আমি কোথায় পাবো এই রুগ্ন অবস্থাটা, কোথায় পাবো? ম্যাটেরিয়া মেডিকার মধ্যে পাবো। ঔষধের চিত্রটা, রুগ্ন মানুষের চিত্রটা, এই জন্য বলা হয় কি, ম্যাটেরিয়া মেডিকাকে বলা হয় রুগ্ন মানুষের হাসপাতাল। ওইটা একটা হসপিটাল, ম্যাটেরিয়া মেডিকা একটা হাসপাতাল। সেই হাসপাতালে যদি আপনি ভ্রমণ করতে পারেন, আর এই ধাতু প্রকৃতি আরো লক্ষণ যদি আমরা ভালো করে জেনে নিতে পারি, এই লক্ষণটা, যেই ওষুধটা যে কিভাবে পাবো, কার কাছে পাবো, আপনি ম্যাটেরিয়া মেডিকার একটা ওষুধ পড়লেই দেখবেন, ও স্যারে তো এইভাবে বলছিল যে এটা বংশগতির সাথে, এটা বংশধারা অনুযায়ী এরকম হয়েছে, এটা পরিবেশের কারণে হয়েছে, এটা আসক্তির কারণে হয়েছে, এটা মানুষের প্রাকৃতিক অবস্থার কারণে ঘটছে। তাইলে আপনি ওষুধটাকে ওইভাবে করে যদি বুঝতে পারেন, তাইলে দেখবেন আপনি মেডিসিনটাকে সহজভাবে বোঝা যাবে। আজকে যে আলোচনা হলো, এই আলোচনার প্রেক্ষাপট আপনি ভালো করে যদি বারবার শোনেন, তাইলে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয়ত, মায়াজামের ক্লাস, আগামী ক্লাসগুলো মায়াজামের উপরে হবে ইনশাল্লাহ। আগামী ক্লাসটাও মায়াজাম হবে। তার 2টা ক্লাসে শেষ করার চেষ্টা করব। বেশি জোরে গেলে 3টা ক্লাসে আমাকে শেষ করতেই হবে, দায়বদ্ধতা আছে। 3টা ক্লাসে যদি আমি মায়াজামটা আপনাদের ক্লাস করি, তাইলে দেখবেন ম্যাটেরিয়া মেডিকা আপনার কাছে ওই অমুক বইতে লেখে যে এই মায়াজাম, এই ওষুধ, এই মায়াজাম জানার দরকার নাই। আপনিই বলতে পারবেন যে কোন ঔষধটা কোন মায়াজামে, কোন ধাতু প্রকৃতির মিন করে, এটা আপনি বুঝতে পারবেন। তখন ওই রকম ধাতু প্রকৃতিওয়ালা লোক পেলে, ওই মায়াজামের লোক পেলে, ওই লক্ষণ সমষ্টি পেলে আপনি মেডিসিনটা নিশ্চিন্তে প্রয়োগ করতে পারবেন। কাজে মেডিসিনকে, আমাদের যত জ্ঞান সব এক জায়গায় গিয়ে শেষ হয়। আমাদের সকল হোমিওপ্যাথির জ্ঞানগুলা শেষ হবে ম্যাটেরিয়া মেডিকার কাছে, আর ম্যাটেরিয়া মেডিকার জ্ঞানটা শেষ হবে ঔষধ প্রয়োগের কাছে। ঔষধ প্রয়োগ করার পদ্ধতি এবং ঔষধ প্রয়োগ করার যে ব্যবস্থা দেওয়া এবং ওটার পদ্ধতি কি হবে, এই ঔষধের কাছে। তাইলে সমস্ত হোমিওপ্যাথির জ্ঞান একত্রে গিয়ে জমা হবে ম্যাটেরিয়া মেডিকার কাছে। সেখান থেকে রেজাল্ট, সেই বৃক্ষ যে রেজাল্ট দেবে, সেখানে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা প্রমাণ করার জন্য কোথায় যাব? রুগীর কাছে যাব। রুগীর কাছে কি নিয়ে যাব? ঔষধ নিয়ে যাব। ওই ঔষধটা যদি সঠিক এখানে প্রমাণ হয় যে দেওয়ার পরে, তাইলে সেটাকে বলা হয় অমোঘ ঔষধ। অমোঘ ঔষধ কি, তার একটা উদাহরণ এটা। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্তি টানতে চাই। ইনশাল্লাহ আপনারা আগামী ক্লাসে যথাসময়ে উপস্থিত হবেন, এবং কারো কোনো পাসওয়ার্ডের সমস্যা হলে একদিন আগে আমার সাথে যোগাযোগ করে, মোবাইল করে, দরকার হয় আমার সাথে যোগাযোগ করে, জুমের মাধ্যমে কন্ট্যাক্ট করে, যে আমি প্রবেশ করলাম, তারপরে আমি ঢুকলাম, এইভাবে করে নেবেন। কারণ আপনাদের ক্লাসটা, একটা ক্লাস মিস হোক, এটা আমি চাই না। প্রত্যেকে ক্লাসে থাকেন, এটা আমি চাই। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করলাম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।